বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি প্রয়াত হয়েছেন। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু কেমন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা সকলেই তাকে দেখেছি। কিন্তু যখন বুদ্ধদেব বাবু এই 2011 সালে ক্ষমতা, মানে বামফ্রন্টের ক্ষমতা শেষ শেষ মুখ্যমন্ত্রী বামফ্রন্টের বুদ্ধদেব বাবু 2006 সালে তিনি দ্বিতীয়বারের জন্য যখন মুখ্যমন্ত্রী হন, তিনি একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত তিনি করতে পারেননি, বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে গেল। কিন্তু তার আগেও বহু ঘটনা আছে। সেই বিতর্কিত বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি এক সময় বলেছিলেন যে চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলে তিনি সরে গেছিলেন, কিন্তু সেই বুদ্ধদেব ভট্টাচার্য আবার পরে মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। বিতর্ক তাকে সব সময় ছিল, এবং শেষ বিতর্ক তো আমরা বললাম সিঙ্গুর নন্দীগ্রাম, তার বিতর্ক। দলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে মমতাময় বিরোধিতা অস্ত্রে বারবার ফালা হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাপসী মালিক ধর্ষণ থেকে বারাসাতের রাজীব দাস হত্যাকাণ্ড, রাজ্যের সমস্ত খারাপের নেপথ্যে বিদ্ধ হতে হয়েছে বুদ্ধদেবকে। আর সেই বুদ্ধদেব, যিনি যুব সমাজ যেন আজকে তিনি তার প্রয়াণের পরে তিনি প্রমাণ করেছেন তিনি মরেননি, অর্থাৎ মরেও যেন তিনি মরেননি। যুব সমাজ এ যুগের বাঙালির ভালো মানুষ পর্বের ছত্রে ছত্রে ছড়িয়ে দিয়েছেন ভিন্ন ব্যক্তিত্ব। ক্ষমতা থাকার সময়ে যে বুদ্ধদেব সমালোচনায় বিদ্ধ হতেন বারবার, তিনি এখন হয়ে উঠেছেন বাংলার বর্তমান মাসিহা। নেট নাগরিকদের একাংশের কাছে সবচেয়ে স্বচ্ছ ভাবমূর্তি বহুল মুখ্যমন্ত্রী। এক মাথা সাদা চুল, ধপধপে সাদা ধুতি, ফতুয়ায় কালো দাগ ঘিমু বিরাজে সে বুদ্ধই যেন হয়ে উঠেছেন পূর্ণিমার বঙ্গচাঁদ। তার না থাকায় একাধিক অভাব খুঁজে পেয়েছেন জনতা। রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকে অভাবে নিয়ে পড়েছেন অনেকেই। আর সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিন কাজ করা একজন মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ, বাংলার একজন বিদ্বজ্জন স্বজন ব্যক্তি, শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার সেই সময় নানা কাজে বুদ্ধদেব বাবুর সঙ্গী ছিলেন, নানা কাজে তিনি সহায়তা পেয়েছেন। আজ সে বুদ্ধদেব বাবুকে স্মৃতিচারণা করবেন পবিত্র সরকার। পবিত্র বাবু, আপনাকে বাংলা বলছি চ্যানেলে স্বাগত। যেটা বলছিলাম যে বুদ্ধদেব বাবু, যদি আমরা 2006-07 সাল দেখি, সেই যে বিতর্কিত বুদ্ধদেব বাবু, আর এখন 2024-এ আমরা দাঁড়িয়ে, সেই বিতর্কিত বুদ্ধদেব বাবু থেকে তিনি এখন ভদ্রলোক মুখ্যমন্ত্রী। অমলিন রয়ে গেল তার সেই সাদা ধুতি, একগাল সাদা দাড়ি নিয়েই তিনি চির বিদায় নিলেন। তো আপনার কাছে শুনতে চাইবো বুদ্ধবাবুর নানা কথা। আপনি বুদ্ধবাবুকে কিভাবে স্মৃতিচারণা করছেন? হ্যাঁ, আমার তো খানিকটা একজন মানুষের স্মৃতিচারণা, এরকম বহু মানুষের বহু মূল্যবান স্মৃতি আছে বুদ্ধকে নিয়ে। তো আমার স্মৃতির কথাটুকুই আমি বলতে পারি। একদম। তাকে আমি প্রথম বোধহয় দেখি 1960 সালে, যখন সে স্কুলের ছাত্র। মেদিনীপুরে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের একটা রাজ্য সম্মেলন হয়েছিল, সেখানে বুদ্ধ গিয়েছিলেন। বুদ্ধ, বিমান, শ্যামল, এরকম কয়েকজন গিয়েছিলেন বলে আমার মনে আছে। সেই সভাতেই প্রথম আমার সঙ্গে ওদের আলাপ হয়, আমার একেবারে ছোট ভাইয়ের মতো। আর একটুখানি পিছিয়ে বসবেন, ঠোঁট চলে, মানে ঠোঁট কেটে। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, বলুন। তো সেই সভার আলাপ হলো এই কারণে যে আমিও তখন বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের ছাত্র আন্দোলন করি, মোটামুটি একটা মাঝারি গোছের নেতা। কলকাতা জেলার সহকারী সম্পাদক ছিলাম। তারপরে তো আমি অধ্যাপনায় চলে যাই। অধ্যাপনা
আমার চিরকালই বামপন্থী যোগাযোগ একটা ছিল, এখনো আছে, সেটা অস্বীকার করবার কোনো সুযোগই নেব না আমি। তো সেইখানে অনেকদিন প্রত্যক্ষ যোগাযোগ আর ছিল না, কিন্তু কখনো সখনো দেখা হতো। তারপরে আমি অধ্যাপনা, সংসার যাত্রা, তারপরে একটা ফুলব্রাইট বৃত্তি পেয়ে বিদেশে চলে যাই। বিদেশ থেকে ফিরে আসি 1975 নাগাদ। এর মধ্যে তো অনেক পরিবর্তন ঘটে গেছে পশ্চিমবাংলার রাজনৈতিক ব্যাপারে। তোমরা জানো যে কংগ্রেসের আহ, আহ, খানিকটা বিলয় ঘটেছে, যুক্তফ্রন্ট হয়ে 1977-এ বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তখন বুদ্ধদেব নতুন মন্ত্রিসভায় এসছেন, তিনি আমাকে ডেকে দিলেন যে আমাদের সরকারের নানা কাজে আপনার সহায়তা লাগবে। এবং সে অজস্র ধরনের কাজ। এবং আমি দেখতাম যে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কিন্তু জ্যোতিবাবু বুদ্ধদেবের উপর মানে অকুণ্ঠ ভাবে নির্ভর করছেন নানা ব্যাপারে, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, এই সমস্ত ব্যাপারে উনি নির্ভর করতেন এবং বলতেন যে ওটা বুদ্ধের ব্যাপার, আপনারা বুদ্ধের কাছে যান। তো এই বুদ্ধ আসাতে আমার জ্যোতিবাবুর সঙ্গেও আলাপ হলো তখন। এবং ওই মনে আছে নিশ্চয়ই তোমাদের, তোমার আমি জানি না, তোমার বয়সে সেটা মনে থাকার কথা হয়তো নয়, যে প্রথমে হলো যে প্রাথমিকে ইংরেজিটা কখন হবে। বামফ্রন্ট সরকার সমস্ত ভারতের যে নীতি তখন গৃহীত হয়েছিল সবগুলো কমিটি এবং কমিশনের রিপোর্টে যে প্রাথমিকের কিছুদিন পরে থেকে প্রথমে মাতৃভাষায় শিখবে, কিছুদিন পর ইংরেজিতে পাঠ্য হবে, সেই নীতিটাই বামফ্রন্ট সরকার গ্রহণ করে কংগ্রেস আমলেরই একটা রিপোর্টের ভিত্তিতে, হিমাংশু বিমল মজুমদারের রিপোর্টের ভিত্তিতে। একদম একদম, হ্যাঁ, মনে আছে আমাদের। হ্যাঁ, সেইটা নিয়ে আমরা গ্রামে গঞ্জে বক্তৃতা করে বেড়াতাম এবং প্রচুর গালাগাল খেতাম নানা দিকে আর কি। গালাগাল। তারপরে বামফ্রন্ট সরকারের নানা কার্যক্রমে, ধরো প্রাথমিকের পাঠ্যপুস্তক তৈরি, মাধ্যমিকের ইংরেজির পাঠ্যপুস্তক তৈরির কমিটি, তারপরে একটা লোক সংস্কৃতি একটা পুনরুজ্জীবনের চেষ্টা হয়েছিল সুধীর প্রধানের নেতৃত্বে। বুদ্ধদেব তাতে খুব সক্রিয়ভাবে আমাদের জুড়ে নিয়েছিলেন এবং তাতেই বঙ্গীয় লোক সংস্কৃতি পর্ষদ তৈরি হয় এবং লোক সংস্কৃতি কেন্দ্র একটি ঢাকুরিয়ায় প্রতিষ্ঠিত হয় এবং একটি বেহালাতে একটি লোক সংস্কৃতির মিউজিয়াম তৈরি হয়। তো এই লোক সংস্কৃতির কাজ করতে করতে, শিক্ষার কাজ করতে করতে 1986 এলো। 1986-তে প্রতিষ্ঠিত হলো বাংলা একাডেমি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। অন্নদা শঙ্কর রায় প্রথমে এটি জ্যোতিবাবুর কাছে একটি প্রস্তাব করেছিলেন এবং জ্যোতিবাবু সেটা আবার বুদ্ধদেবের কাছে ঠেলে দিয়েছিলেন, যদিও মন্ত্রী ছিলেন প্রভাস ফটিকার, অত্যন্ত সজ্জন মানুষ। বাংলা একাডেমি হলো, বাংলা একাডেমিতেও আমরা জুড়ে গেলাম এবং বাংলা একাডেমির নানা কাজকর্ম শুরু হলো, যেগুলোর জন্য বিতর্ক হয়েছে, গালাগাল খেয়েছি, কিন্তু বাংলা একাডেমি একটা নিজের প্রতিষ্ঠা তৈরি করতে পেরেছিল। একদম, আজকেও সেটা মানে রয়েছে আমাদের কাছে। এটা ভীষণ গর্বের, বিশেষ করে বাংলা ভাষার কাজের ক্ষেত্রে। হ্যাঁ, অত্যন্ত গর্বের ব্যাপার। তো সেটার সঙ্গে জুড়ে গেলাম। এর মধ্যে আমি একটা ব্যক্তিগত কথা বলি। আমি যে 1990 রবীন্দ্র ভারতীর ভাইস চ্যান্সেলর হলাম, আমার ধারণা তাতেও বুদ্ধ প্ররোচনা কিছু আছে। অর্থাৎ তখনকার দিনে যে প্যানেল হবে, প্যানেলে আমার নামটা যাতে থাকে সেটা বুদ্ধ হয়তো জ্যোতিবাবুকে, জ্যোতিবাবু তখন উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন, জ্যোতিবাবুকে বলেছিল। ফলে আমি মনে করি এর পেছনে বুদ্ধ ভূমিকা ছিল একটা। ফলে বাংলা একাডেমিতে আমরা যে ধরনের কাজ করেছি তাতে কিছু কিছু বিতর্ক উঠেছে। বিতর্ক শুধু বামফ্রন্ট বিরোধীদের মধ্যে নয়, বামফ্রন্টের মধ্যেও বিতর্ক উঠেছে। ধরো আমরা অনেক মানুষকে পুরস্কার দিয়েছি যে পুরস্কার তারা বামফ্রন্টের সমালোচক ছিলেন, অর্থাৎ বামপন্থী ছিলেন না, বামফ্রন্টের সমালোচক ছিলেন। যেমন ধরো তখন
সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় যেহেতু একটি বড় পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, তখন অনেক কট্টর বামপন্থী তাকে দক্ষিণপন্থী বলে মনে করতেন এবং তার গল্প উপন্যাস সমালোচনা করতেন। কিন্তু আমরা বঙ্কিম পুরস্কার দিয়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়কে এবং তাতে আমাদের সমালোচনা হয়েছিল, কিন্তু বুদ্ধ বলেছিল একদম ঠিক আছে, কোন রকম এটা নিয়ে গ্রাহ্য করবেন না। তেমনি অম্লান দত্তকে আমরা বিদ্যাসাগর পুরস্কার দিয়েছিলাম, তাতে সমালোচনা হয়েছিল, কিন্তু বুদ্ধ ভেবেছে অম্লান দত্ত অবশ্যই পুরস্কার পেতে পারেন। এবং ওখানেই দেখেছি যে এই ব্যাপারে বুদ্ধর একটা অদ্ভুত ধরনের উদারতা ছিল, উদারতা এবং যোগ্য মানুষদের যোগ্য জায়গায় আনতে তার দ্বিধা ছিল। যেমন বাংলা একাডেমিতেই অন্নদা শঙ্করের মৃত্যুর পরে 2002-এ আমরা প্রস্তাব করলাম যে আমাদের শিক্ষক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করতে চাই। বুদ্ধদেব একদম সর্বান্তকরণে সম্মতি জানালো। অসিত বাবু বামফ্রন্ট সরকারের ইংরেজি নীতির সমালোচক ছিলেন, একটু প্রাচীনপন্থী, কিন্তু অসিত বাবু আসার ফলে আমি বলবো বাংলা একাডেমির লাভ হয়েছিল। তারপর নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনিও একটি বড় পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, তাকেও আমরা আনতে পেরেছিলাম মূলত বুদ্ধর এতে যে হ্যাঁ নিশ্চয়ই বাংলা ভাষা নিয়ে ভাবেন, অনেক কিছু নিয়ে ভাবেন, বড় কবি, আপনি নিয়ে আসুন। পরে তো তিনি সভাপতি হলেন অসিত বাবু চলে যাওয়ার পরে। এই কাজগুলোতে আমরা বুদ্ধর খুবই সহায়তা পেয়েছি। এছাড়া যেগুলো মনে আছে, যেমন বাংলার যে নাটকের দলগুলো, নাট্য সংস্কৃতি, এই নাট্য সংস্কৃতিকে সমর্থন করবার জন্য, যেমন পশ্চিমবঙ্গ বাংলা নাট্য একাডেমি প্রতিষ্ঠিত হলো বাংলা একাডেমির পরে। এই নাট্য একাডেমির বুদ্ধদেবেরই দপ্তরের ছিল এবং নাট্য একাডেমিতে প্রচুর সহায়তা দেওয়া হতো, পুরস্কার দেওয়া হতো, দীনবন্ধু মিত্র পুরস্কার দেওয়া হতো এবং প্রচুর সহায়তা দেওয়া হতো নাট্যকর্মীদের, নাট্য দলে। যেমন উৎপল দত্তকে দিয়ে চৈতালি রাতের স্বপ্ন করানো হয়েছিল, বিভাস চক্রবর্তীকে দিয়ে প্রফুল্ল গিরিশচন্দ্রের বলিদান নাটকটি করানো হয়েছিল। অশোক মুখোপাধ্যায় করেছিল বুদ্ধর নিজেরই নাটক দুঃসময়, এবং নীলকণ্ঠ সেনগুপ্ত করেছিল বুদ্ধর ওই আমেরিকান ওয়েটিং ফর লেফটি বলে ট্রেড ইউনিয়নের নাটক, সেটা করেছিল। কিন্তু সাধারণভাবে আমি দেখেছি নাট্যকর্মীদের সহায়তা করত বুদ্ধ দুহাতে, এবং সল্ট লেকে যে কিছু জমি টমিও কেউ কেউ পেয়েছে এই নাট্যকর্মীদের, নাট্য ব্যক্তিত্বদের মধ্যে। এছাড়া বুদ্ধ নিজে তো একটি মানে সৎ কথাটা তো বুদ্ধ সম্বন্ধে যেমন খাটে, আমি জানি না ভারতের আর কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী সম্বন্ধে খাটে কিনা। ভদ্রলোক, নিপাট ভদ্রলোক, অত্যন্ত ভদ্র ব্যবহার। আর আমি দেখেছি পার্টির কর্মীদের সঙ্গে কথা বলতো যখন, ও প্রত্যেককে নাম ধরে চিনত, মানে পশ্চিমবাংলার যে প্রান্তেরই থাক না কেন পার্টির ছেলেরা, বুদ্ধদা বলতো তারা, এবং তারা বুদ্ধ তাদের নাম ধরে চিনত। এইরকম একটা ব্যাপার ছিল। আর ওই নিজের কবি ছিল, কবিতার নিজে কবিতা লিখেছে, আবৃত্তি করতে খুব ভালো, যেটা আমি দুটো লেখা লিখেছি এটা বলতে ভুলে গেছি। আবৃত্তি করতে খুব ভালো, সুকান্তর কবিতার চমৎকার আবৃত্তি আছে, রবীন্দ্রনাথের চমৎকার আবৃত্তি আছে, বোধহয় আছে ভিডিও কিছু আছে। নাটক লিখেছে, দুঃসময় নাটক লিখেছে, কবিতার অনুবাদ করেছে, পাবলু নেরুদা, তারপরে মায়াকোভস্কি, ব্রেস্ট, এদের কবিতার অনুবাদ করেছে। মার্কেজকে খুব ভালোবাসত, মার্কেজের দুটি উপন্যাসের অনুবাদ করেছে, চিলিতে গোপনে, আর ওই যে আরেকটা বই যে জাহাজের বিপন্ন জাহাজের কি এক নাগরিকের গল্প বা নাবিকের গল্প, এটা অনুবাদ করেছে। সেই সঙ্গে সঙ্গে জীবনানন্দ আর রবীন্দ্রনাথের তো অন্ধ ভক্ত ছিল, জীবনানন্দকে নিয়ে একটি চমৎকার বিশ্লেষণাত্মক বই লিখেছিল। তো এই সাহিত্যিক, কবি, কবিতার অনুবাদক, নাট্য প্রিয় মানুষ, নাটক প্রিয় মানুষ, সংস্কৃতির প্রায় সর্বক্ষেত্রে ও মানে যুক্ত থাকতো। ফলে তার শুধু শুধু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু নয়, সে বৃহত্তর ভাবে
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল এবং অত্যন্ত মানবিক ছিল তার ব্যবহার। ফলে বুদ্ধদেব সম্বন্ধে অভদ্রতার অভিযোগ আমি একজনের মুখে শুনিনি। অত্যন্ত সজ্জন মানুষ ছিল। তবে বলতো যে আমি এখানটা বুঝি না, এটা আপনারা বুঝে নিন। যেমন লোক সংস্কৃতির ব্যাপারে বলতো আমি লোক সংস্কৃতি বুঝি না, কিন্তু আপনারা বুঝে নিন, আপনারা যা বলবেন আমি তাই করবো। এই বিনয়টাও তার মধ্যে ছিল, উদারতা, বিনয় স্বভাব এবং মানুষের মানে উপকার করার ইচ্ছে, মানুষকে সাহায্য করার ইচ্ছে। আমার তো মনে আছে, চোখে জল আসে এখনো ভাবলে। তোমাদের হয়তো মনে আছে যে 2004-05 সালে আমার শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট নিয়ে একটা সমস্যা হয়েছিল। আমার কিছু বন্ধু, আগে বন্ধু ছিলেন, তারা পরে বন্ধু থাকেননি, সুনন্দ সান্যাল, এরা প্রশ্ন তুলেছিল। হুম। তো সেইটা নিয়ে যখন ডামাডোল চলছে, তখন বুদ্ধ এবং জ্যোতিবাবু আমার পাশে একদম চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করুন বিশ্ববিদ্যালয় কি বলে দেখুন। বিশ্ববিদ্যালয়টা তো আছে, এটা কোনো অলিভ বিশ্ববিদ্যালয় নয়, আছে তো। বিশ্ববিদ্যালয় থেকে আমার ডিগ্রি এলো। আমি একটা সাধারণ টেকনিক্যাল ভুল করেছিলাম বলে ডিগ্রি এলো, বিতর্কটা মিটলো। কিন্তু আমি বুদ্ধদেবের সেই সমর্থনের কথা ভুলবো না। কাজেই একটি মানুষ যার কাছে আমি ব্যক্তিগতভাবে নানা দিক থেকে ঋণী, তার কথা বলবো। পশ্চিমবাংলা তার কাছ থেকে কত কি পেয়েছে সেটা অন্যরা বিচার করবেন, কিন্তু ভারতে এইরকম একজন মুখ্যমন্ত্রী, ভদ্র, সজ্জন, স্বপ্নদর্শী এবং ভালোবেসে রাজ্যের জন্য যে কিছু করতে চেয়েছিল, সেই রকম মানুষকে আমরা কেন প্রত্যাখ্যান করলাম, কেন তার প্রতি বিশ্বাসঘাতকতা করলাম, এখনো আমার কাছে খুব ধোঁয়াটে ব্যাপারটা। তো এইটা তাকে ভেঙে চুরে দিয়েছিল আমি জানি। এই ভাঙচুরের উৎসবকে আমাদের সত্যি সত্যি বড় কষ্ট পেয়েছি তার জন্য। আচ্ছা, এই জায়গাটা থেকেই মানে আমার শেষ প্রশ্ন আসবো যে আহ এই যে 2006-07 সালে সিঙ্গুর নন্দীগ্রাম, তিনি যেটা স্বপ্ন চেয়েছিলেন যে শিল্প কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই যে একটা স্লোগান নিয়ে এসেছিলেন, এবং সত্যি সত্যি স্বপ্নটা হয়তো বাস্তবায়িত হয়নি, কিন্তু তখন পশ্চিমবঙ্গে যে একটা মানে জনজাগরণ হয়েছিল এর বিরুদ্ধে, এবং বিশেষ করে সিঙ্গুর নন্দীগ্রাম, কোথাও কি আজকের দিনে এসে আমরা কিন্তু প্রত্যেক বাঙালি বোধহয় সেই ভুলটা বুঝতে পারছে যে সেদিনের সেই ভুলটা আজকে পশ্চিমবঙ্গে কত বড় একটা ক্ষতি করে গেছে, বিশেষ করে শিল্পের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আপনি এই বিষয়টাকে কিভাবে মানে দেখছেন, যে তার যে স্বপ্ন একটা ছিল, সেই স্বপ্নটা বাস্তবায়িত করতে গিয়ে মানুষের এত। এইটা তো বাঙালি ভুল করেছে, সেটা তো আমাদের তখনও মনে হয়েছিল। যদিও আমরা বুদ্ধকেও বলেছি যে হয়তো কৃষকদের সঙ্গে কথা বলে, আর একটু কথা বলে তাদের জমির ব্যাপারটা, কিন্তু নন্দীগ্রামে সে কথা বলেছিল, সে বলেই এসেছিল যে না, এখানে আর জমি নেওয়া হবে না, শিল্প হবে না, ছেড়ে দেবে। আর সিঙ্গুরে তো অনশন হলো, ইত্যাদি হলো। আহ কিন্তু এই ভুলটার মাসুল তো আমরা এখনো দিয়ে চলেছি। এইটাই হচ্ছে আমাদের কষ্টের জায়গা। এবং শেষ প্রশ্ন যে মানে এখনো বুদ্ধদেব বাবুর সাথে আপনার এই স্মৃতিচারণার মধ্যে এমন কোনো একটা ঘটনা যেটা আজও আপনাকে নাড়া দেয়? নাড়া দেয় সেটা ঠিক বুদ্ধকে নিয়ে নয়, বুদ্ধ এবং জ্যোতিবাবুকে নিয়ে। আচ্ছা। এটা হলো, আমি যখন রবীন্দ্র ভারতীর উপাচার্য হলাম এবং আমার শিষ্টাচার মতে শিক্ষামন্ত্রী জ্যোতিবাবুর সঙ্গে দেখা করতে এলাম, বুদ্ধ সঙ্গে ছিল। জ্যোতিবাবু অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে ডেকে পাঠালেন, পাঠিয়ে বললেন, দেখো এরা উপাচার্য, এরা মানি মানুষ, এরা নানা জিনিসের টাকা দেয়, রাইটার্স বিল্ডিং এ এসে জুতোর সুতলা হয়ে ফেলবেন, তোমার দপ্তরে সব আটকে থাকবে, এটা যেন না হয়। মেয়েদের সম্মান করবে। বুদ্ধ ওকে খুব সম্মান করে, হ্যাঁ, এবং আমিও সম্মান করি।
অসীমকে বলেছেন তুমি একে সম্মান করবে। এই অভিজ্ঞতাটা সত্যি আমি জীবনে ভুলতে পারবো না। উপস্থিত ছিল সামনে। হ্যাঁ, ধন্যবাদ। শুনলেন আপনারা যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে অনেক অজানা কথা সেগুলো আমরা জানি না, যদিও আমরা ছোটবেলায় সেই ইংরেজি প্রাথমিকে ইংরেজি কয়েকটা, অর্থাৎ ক্লাস 5 থেকে ইংরেজি চালু। যদিও আমার সৌভাগ্য হয়েছিল যে আমি ঠিক যে বছরে ক্লাস 5 পেরিয়ে গেছি, ঠিক তার পরের বছর থেকে ইংরেজিটা উঠে যায়। হ্যাঁ, প্রাথমিকে আমি পেয়েছিলাম পুরোটা। তো সেই সময় একটা তীব্র বিরোধিতা সরকারের, তার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ ছিল। তাও আরো নানা যে কথাগুলো বললেন, সত্যি এক মানে মানুষটা হয়তো আজ আমাদের সঙ্গে নেই, কিন্তু তার যে তিনি যে কত বড় মাপের মানুষ ছিলেন, কত বড় মনের মানুষ ছিলেন, সেটা কিন্তু আজও আমাদের কাছে থাকবে, আমাদের হৃদয়ে থাকবে। তাকে তার যে কাজ, তার যে তার মতন মানুষ। ধন্যবাদ আপনাকে পবিত্রবাবু, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো ভালো থাকুন, থাকবেন। সবাই ভালো থাকুন।